হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি 270 বছরের পুরনো একটা মন্দির দেখতে, যার নাম হচ্ছে শিবনিবাস, যেটা কৃষ্ণনগর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন রয়েছি সাগদা বলে একটা জায়গা, সাগদা মোড়। এখান থেকে আর মোটামুটি বাইকে লাগবে 5 থেকে 7 মিনিট মতো। তো চলুন আমরা যাই সেই শিবনিবাস মন্দিরের, ঐতিহাসিক এক মন্দিরের দর্শন করতে। মেঘলা দিনের সকালবেলায় দুই বন্ধু বাইকে চললাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করতে শিবনিবাসে। এখন আমরা কৃষ্ণনগরের রাজার দিঘির পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। দিঘির ওপারেই রয়েছে কৃষ্ণচন্দ্র রাজার ঐতিহাসিক রাজবাড়ি। রাজবাড়িকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে চারিদিকে রয়েছে এই দিঘি। এটাই একসময় রানীদের স্নানের ঘাট ছিল, যা প্রায় ধ্বংস হতে চলেছে। এই কৃষ্ণচন্দ্র রাজারই তৈরি শিব মন্দির, যেটা শিবনিবাস গ্রামে অবস্থিত, সেটাই আজ তোমাদের দেখাবো। পথের দৃশ্য দেখতে দেখতে চলুন আজ জানবো শিবনিবাস মন্দিরের গল্প, এর ইতিহাস, স্থাপত্য, পুজোর নিয়মকানুন, আর কিভাবে ওখানে পৌঁছাবেন সেটাও জানাবো। তাহলে পথ চলতে চলতে প্রথমেই বলি কিভাবে ওখানে পৌঁছাবেন। শিবনিবাসে অনেকভাবে যাওয়া যায়। কলকাতা থেকে শিবনিবাস মন্দিরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। আপনি যদি গাড়ি করে আসেন তবে NH-12 ধরে কৃষ্ণনগর হয়ে ওখানে পৌঁছানো যাবে। সময় লাগবে প্রায় 3 ঘন্টা 50 মিনিট মতো। আর একটা রাস্তা হলো ট্রেন লাইন। শিয়ালদাহ থেকে বা রানাঘাট থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। তারপর টোটো বা অটো ধরে শিবনিবাস আসতে পারেন। মাত্র 3 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো। আমরা যাচ্ছি কৃষ্ণনগর থেকে, তাই আমাদের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। গ্রামের পথের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এবার বলবো শিবনিবাস মন্দিরের ইতিহাস। একদিন রাজা কৃষ্ণচন্দ্র ডাকাত নসরত খাঁকে দমন করতে মাঝদিয়ার গভীর জঙ্গলে আসেন। তখন ডাকাতদের দখলে থাকার কারণে জায়গাটার নাম ছিল নসরত খাঁ বেড়। রাজা ডাকাতদের পরাজিত করে সেখানে রাত কাটান। সকালে নদীর ধারে মুখ ধোয়ার সময় হঠাৎ একটা বিশাল রুই মাছ লাফিয়ে তার সামনে এসে পড়ে। তখন কৃষ্ণ রাম নামে এক আত্মীয় মজা করে বলেন, এখানে রাজভোগ্য জিনিস এমনিতেই চলে আসছে, মহারাজ এখানে থাকলে ভালো হবে। রাজা বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে এমনই একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন, তাই তিনি এখানেই রাজধানী বসানোর সিদ্ধান্ত নেন। চারপাশে খাল কেটে জায়গাটাকে সুরক্ষিত করেন এবং নদীর সঙ্গে যুক্ত করেন, যাতে শত্রুরা সহজে ঢুকতে না পারে। এরপর তিনি এখানে অনেকগুলো শিব মন্দির প্রতিষ্ঠা করেন, যা পরে পরিচিত হয় শিবনিবাস নামে। এইভাবে শিবনিবাস এক ঐতিহাসিক ও পবিত্র স্থান হয়ে ওঠে, যেখানে আজও ভক্তরা আশীর্বাদ নিতে আসেন। অনেকটা পথ চলার পর এবার আমরা মেন রাস্তা থেকে ডান দিকের রাস্তাতে যাব। এটাই মন্দিরে যাবার পথ। আপনারা যদি মাঝদিয়া থেকে আসেন তাহলে আপনাদের মেন রাস্তা থেকে বাঁ দিকের রাস্তাতে যেতে হবে। এই রাস্তাতে একটা বড় ব্রিজ আছে। ব্রিজটা পেরিয়ে কিছুটা দূর যাবার পর বাঁদিকে একটা সরু রাস্তা দিয়ে খানিকটা গেলেই মন্দিরে পৌঁছে যাবেন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিবনিবাসে। এখন বাজে সকাল 9টা, আর আমরা দাঁড়িয়ে আছি এখন পুরো ভারতের সবথেকে অন্যতম বৃহৎ শিবলিঙ্গের সামনে। তোমরা দেখতে থাকো ব্লগটি আর জানিও কেমন লাগছে। এটা হলো রাজেশ্বর শিব মন্দির। এটা এশিয়ার সবথেকে বড় ও প্রাচীন শিব মন্দিরগুলোর মধ্যে একটি। এখানে 3টি শিব মন্দির রয়েছে, যার মধ্যে প্রধান মন্দিরটি সবথেকে বড় ও সুন্দর। এর উচ্চতা প্রায় 120 ফুট। এই মন্দিরটি
1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় তৈরি করেন। তিনি এটি তার প্রথম স্ত্রী রাজেশ্বরী দেবীর নামে প্রতিষ্ঠা করেন, তাই এর নাম রাজেশ্বর শিব মন্দির। স্থানীয় মানুষের কাছে এটি বুড়ো শিব মন্দির নামেও পরিচিত। মন্দিরটি 8টি বিশাল থামের উপরে দাঁড়িয়ে আছে। এটি আশেপাশের অন্যান্য মন্দিরগুলোর তুলনায় অনেক পুরনো ও খিলানযুক্ত স্থাপত্যশৈলীর একমাত্র মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে 9 ফুট লম্বা কোষ্ঠী পাথরের একটি সুবিশাল শিবলিঙ্গ। ভক্তদের সুবিধার জন্য শিবলিঙ্গে দুধ ও জল ঢালার একটি বিশেষ সিঁড়ি তৈরি করা হয়েছে। প্রতিদিন বহু ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন, তবে সোমবারে সবথেকে বেশি ভিড় হয়, কারণ এই দিনটি শিবের বিশেষ পুজোর দিন। এছাড়া শিবরাত্রি ও অন্যান্য ধর্মীয় উৎসবেও এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। ভক্তদের কাছে রাজেশ্বর শিব মন্দির অত্যন্ত পবিত্র একটি স্থান। এটি শুধু পুজোর জায়গা নয়, বরং ইতিহাস ও স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। রাজেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে রাজ্ঞীশ্বর শিব মন্দির। এটি উঁচু ভিত্তির ওপরে তৈরি চারচালা আকৃতির একটি বর্গাকার মন্দির। 1762 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটি তৈরি করেন। মন্দিরের ফলকে লেখা আছে যে রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রী স্বয়ং লক্ষ্মীর মতো ছিলেন। ধারণা করা হয় প্রধান মন্দিরটি রাজা তার প্রথম স্ত্রী রাজেশ্বরী দেবীর জন্য তৈরি করেছিলেন এবং এই মন্দিরটি দ্বিতীয় স্ত্রী রাজ্ঞীশ্বরী দেবীর নামে উৎসর্গ করেন। মন্দিরটি চারচালা ও বর্গাকার আকৃতির, যা একে অন্য মন্দিরগুলোর থেকে আলাদা করে রেখেছে। মন্দিরের ভেতরে 7.5 ফুট লম্বা শিবলিঙ্গ আছে, যা রাজেশ্বর মন্দিরের শিবলিঙ্গ থেকে একটু ছোট। শিবলিঙ্গে জল ঢালার জন্য এখানে রয়েছে একটি বিশেষ সিঁড়ি, যাতে ভক্তরা সহজেই পুজো দিতে পারেন। রাজ্ঞীশ্বর শিব মন্দির শুধু ধর্মীয়ভাবে নয়, রাজ পরিবারের ইতিহাস ও বাংলার ঐতিহ্য স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ভক্তদের বিশ্বাস এখানে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক, যা বাংলার শৈল্পিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে। এটি হলো রাম সীতা মন্দির। এই মন্দিরটাও 1762 সালে তৈরি করা হয়। এই মন্দিরের ভেতরের ছবি আগে তোলা বারণ ছিল, কিন্তু কিছুদিন আগের থেকে সেই নিয়ম তুলে নেওয়া হয়েছে, তাই আমরা মন্দিরের ভেতরের বিগ্রহগুলো দেখাচ্ছি। এই মন্দিরের ভেতরে প্রচুর ঠাকুর রয়েছে। এখানে আছে কোষ্ঠী পাথরের শ্রীরামচন্দ্রের মূর্তি ও অষ্টধাতুর তৈরি সীতার মূর্তি। এছাড়াও রয়েছে লক্ষ্মী, গণেশ, কালী, হনুমানজি ইত্যাদি অনেক বিগ্রহ। শিবনিবাসের মন্দিরগুলোর গায়ে কোনো রকম টেরাকোটার কাজ নেই। 1965 থেকে 66 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের সহায়তায় মন্দিরগুলোকে সংস্কার করা হয়। এখন এগুলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সংরক্ষিত একটি সম্পদ। এখানে থাকার বা খাবার জন্য ভালো মানের একটা রিসর্ট আছে, যেটির নাম চূর্ণী রিসর্ট। এটি চূর্ণী নদীর একদম পাশে আর মন্দিরের একদম গায়ে অবস্থিত। চাইলে এখানে একদিন থাকতেই পারেন। আমরা ঘুরতে ঘুরতে চূর্ণী নদীর ধারে এসে পৌঁছালাম। এই নদীতে নামবার জন্য রয়েছে সুন্দর বড় একটা সিঁড়ি, সেটা দিয়ে আমরা নদীর পাড়ে নেমে গেলাম আর চূর্ণী নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এখানে রয়েছে সুন্দর বড় একটা পুরনো গাছ আর একটু দূরে রয়েছে একটা ভয়ঙ্কর বাঁশের ব্রিজ। আমি তারপর বাঁশের ব্রিজের ওপরে হাঁটার জন্য এগিয়ে গেলাম। ব্রিজের এই ভগ্নপ্রায় দশা দেখে খুব বেশি দূর এগোলাম না। নদীর দৃশ্য উপভোগ করলাম ব্রিজের একটা কোণা থেকে। এই বাঁশের সাঁকো দিয়ে হাঁটতে আমার বেশ ভয় লাগছিল, কিন্তু এখানকার মানুষজন অনায়াসে বাইক সাইকেল নিয়ে পারাপার হচ্ছিল। শিবনিবাসে আসার জন্য 2টো ব্রিজ থাকে। আমরা যেটা দিয়ে এসেছিলাম ওটা হলো বড় ব্রিজ, যেটা দিয়ে সমস্ত রকমের বড় গাড়ি যেতে পারে অনায়াসে। আর এটা হলো একটা বাঁশের সাঁকো।
এই বাঁশের সাঁকো দিয়েও আপনি অনায়াসে শিবনিবাস পৌঁছাতে পারেন। অনেক বছর আগে এটাই ছিল মন্দিরে যাওয়ার মেন ব্রিজ। এখন তার এই অবস্থা, মাঝখানের কিছুটা অংশে তো নিচের দিকে বাঁশই নেই, ব্রিজটা পুরো ঝুলছে, আর মানুষজন নির্ভয়ে ওটার ওপর দিয়ে বাইক চালিয়ে পারাপার হচ্ছে সব সময়। কি ভয়ঙ্কর সেই দৃশ্য। কিন্তু তার পাশে রয়েছে নদীর সুন্দর দৃশ্য। নদীতে মাঝিরা আপন মনে মাছ ধরে বেড়াচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখার পর এখান থেকে যেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু উপায় নেই, ফিরতে হবে। তাই বাড়ি ফেরার জন্য মন্দিরের দিকে ফিরে গেলাম। এই শিবনিবাসে প্রায় 108টা মন্দির ছিল, তার মধ্যে এখন মাত্র 3টে মন্দিরের অস্তিত্ব রয়েছে। আমার পেছনে, একদম পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবথেকে উঁচু মন্দির, যেটার উচ্চতা 120 ফুট, যেটার নাম হচ্ছে রাজেশ্বর মন্দির। আর ঠিক তার পেছনে রয়েছে রাজ্ঞেশ্বর মন্দির, এর হাইটটা তুলনামূলক ওর থেকে ছোটো। আর ঠিক তার পেছনে রয়েছে রাম সীতা মন্দির। এই 3টে মন্দিরের অস্তিত্বই এখন শিবনিবাসে আছে। তো এই রকম ভিডিও দেখতে চাইলে রোড স্কেচের সঙ্গে থাকুন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বাই বাই।